যশোরে পিতা জিয়াউর রহমানের স্মৃতিবাহী খালের পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে ৫ আগস্টের মতো জবাব দেয়ার হুঁশিয়ারি। কমেছে জ্বালানি তেলের ভোগান্তি, বাড়ছে সরবরাহ। আগামী সপ্তাহে বিদ্যুতের লোডশেডিং অর্ধেকই কমে যাবে আশ্বাস মন্ত্রীর। হামের ব্যাপকতা বাড়ছেই, মোকাবেলায় চলছে টিকাদান। অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্টের। তেহরান চাইলে আলোচনার জন্য যোগাযোগে রাজি প্রেসিডেন্ট ট্রাম্প। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে চাইলে ৫ আগস্টের মতো জবাব দেবে জনগণ। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। উন্নয়নের স্বার্থে জনগণ সব ষড়যন্ত্র প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেহমান, ভিডিও ধারণ করেছেন কেজেড সোহেল, সাথে ছিলেন যশোর প্রতিনিধি রাজীব জাহাঙ্গীর। বাবার কাটা খাল পুনর্খননের সূচনা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৭৬ সালের ১ নভেম্বর যশোর জেলার শার্শা উপজেলার উলসি থেকেই খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন জিয়াউর রহমান। এবার সেই খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন তারেক রহমান। উলসি থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ খাল স্বেচ্ছাশ্রমে খনন করেছিলেন জিয়াউর রহমান, যা জিয়া খাল নামেও পরিচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ৪ কিলোমিটার খাল পুনর্খননের মাধ্যমে ১৪০০ টন বেশি খাদ্যশস্য উৎপাদন হবে, ৭২,০০০ মানুষের উপকার হবে, ৩,০০০ বৃক্ষরোপণ করা হবে। সবাই মিলে চেষ্টা করলে ভালো থাকা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী। ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত আজকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজে আজকে লাগাতে হবে। তাহলে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের চোখের সামনে দিয়ে গত ৫০ বছর পৃথিবীর অনেক দেশ তাদের ভাগ্যের পরিবর্তন করেছে। আমাদের চোখের সামনে দিয়ে পৃথিবীর অনেক দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। যেই সিঙ্গাপুরকে নিয়ে আমরা মাঝে মাঝে গল্প করি, সেই সিঙ্গাপুরের অবস্থা ১৯৭১ সালে আমাদের থেকেও খারাপ ছিল। আজ ৫০ বছরে তারা কোথায় চলে গিয়েছে? তারা যদি পারে, আমরা কেন পারবো না? ইনশাল্লাহ আমরাও পারবো, এই দেশের মানুষ পারবে। সরকার প্রধান বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। তিনি অভিযোগ করেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে কোনো রাজনৈতিক দল। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। আজকে যদি আমাদের শপথে, আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ইনশাল্লাহ ৫ তারিখে যেভাবে বাংলাদেশের মানুষ জবাব দিয়েছে, ভবিষ্যতেও বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ সেভাবেই জবাব দেবে। শার্শায় উলসি খাল পুনর্খনন কাজ উদ্বোধনের পর হরিণাবিলে ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে দেশের প্রাচীনতম যশোর পাবলিক লাইব্রেরি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। বিকেলে ঈদগাহ মাঠের জনসভায় আসেন সরকার প্রধান। তারেক রহমান জানান, সারা দেশে ২০,০০০ কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করা হবে। মেয়েদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু ও উপবৃত্তি দেয়া হবে। স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড ও এলপিজি কার্ড দেয়া হবে মা বোনদের। এরই মধ্যে কৃষকদের কার্ড দেয়া হচ্ছে। কলকারখানা চালু করা হবে। ইমাম সহ ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের ভাতা দেয়া শুরু হয়েছে। আমরা যেটি সিদ্ধান্ত তাদের জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, টিকিট বিক্রি করতে চায় না বিএনপি, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির লক্ষ্য। বাংলাদেশের মানুষ বিএনপিকে ১২ তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে, সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক দল লোকের
এই ম্যান্ডেট পছন্দ নয়, এবং সেই জন্যই দেখেছেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা বক্তৃতা দিচ্ছে, তারা বলে বেড়াচ্ছে বিএনপি বলে ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। আসুন আমরা দেখি কারা ফ্যাসিবাদের দোসর হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 তারিখে পরে বিএনপি পরিষ্কার বলেছে জুলাই আগস্ট মাসে যারা মানুষ হত্যা করেছে তাদের আইনের বিচার হতে হবে, তাদের বিচার হতে হবে। জনগণের লুণ্ঠিত অর্থ বিদেশ থেকে ফেরত আনা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভ্রান্তকারীরা বিভ্রান্তি ছড়াবে, তবে জনগণের কল্যাণেই কাজ করবে বিএনপি। জনমুখী কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি নির্বাচনের আগে জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তারেক রহমান, নির্বাচিত হয়ে বিএনপি দল হিসেবে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু জনগণকে দেয়া সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। আগামী দিনে সরকারের এ সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে জনগণকে পাশে চাইলেন তারেক রহমান। তিনি বললেন, সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঈদগাহ ময়দান, যশোর। বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ে তিনি এসব কথা বলেন। এই প্রকল্প বাস্তবায়নে কিছু ছোটখাটো ভুল হয়েছে জানিয়ে মন্ত্রী বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ভুল গ্রহণযোগ্য হবে না। এটা যাতে পরিপূর্ণভাবে পালিত হয়, এই জন্য কোথায় কোথায় আমরা সমস্যাগুলো পাচ্ছি। আমাদের পাইলট প্রজেক্টে যে কাজগুলো আমরা করেছি 37,000-এর মতো দেওয়া হয়েছে, 814, 37,000-এর উপরে দেওয়া হয়েছে। এখানে কোথায় কোথায় সমস্যাগুলো হয়েছে, ভুলগুলো কোথায় হয়েছে, কেউ বাদ গেছে কিনা, আবার কেউ ভুলে এখানে অন্তর্ভুক্ত হয়েছে কিনা, এই বিষয়গুলো এররগুলো আমরা অ্যাডজাস্ট করে আগামী দিনে এটা তো অব্যাহত চলতে থাকবে। সুতরাং আগামী দিনে এই কারেকশনগুলো করে আমরা যাতে এগিয়ে যেতে পারি, এবং এটার জন্য যথাযথ বরাদ্দ যা দরকার এটাও আলোচনায় আসছে। সংখ্যাটা তো আমি বলার দরকার নেই, প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে। সুতরাং এই ব্যাপারে এটা তো এটা সরকারের সিদ্ধান্ত। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। সংসদে ৭১ বিধিতে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে জয়নুল আবেদিন ফারুকের এক নোটিশের ওপর দেয়া বিবৃতিতে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, অবৈধ সীসা লাউঞ্জগুলো নাম ঠিকানা পরিবর্তন করে পুনরায় যেন কার্যক্রম চালাতে না পারে সেই জন্য কঠোর আইনি তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এদিকে আরেকটি নোটিশের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব জানিয়েছেন, হাওর সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের কারণে প্রাণহানি কমাতে কৃষক ও জেলেদের সুরক্ষায় একাধিক উদ্যোগ জোরদার করেছে সরকার। সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের নোটিশের জবাবে তিনি জানান, সচেতনতা বাড়ানো, সাইরেন স্থাপন, তালগাছ রোপণ এবং বজ্র নিরোধক টাওয়ার বসানোর মাধ্যমে ঝুঁকি কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। গণতান্ত্রিক সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আগামী 30 এপ্রিলের পরে এই মহান সংসদের সেশন শেষ হওয়ার পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব। মাননীয় স্পিকার, এই দেশের যুব সমাজকে রক্ষা করার জন্য এর কোনো বিকল্প নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংগ্রহের দীর্ঘ লাইন কমে আসায় কিছুটা স্বস্তি গ্রাহকদের। বাইক চালকরা গড়ে 20 থেকে 30 মিনিটে তেল সংগ্রহ করতে পারছেন, তবে প্রাইভেট কারের ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগছে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। ইরান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন দেশের গ্রাহকরাও। জ্বালানি সংগ্রহের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হওয়ায় তেল সংগ্রহে তাদের অপেক্ষা করতে হয়েছে 5 থেকে 7 ঘন্টা। অনেকে সিরিয়াল দিয়েছেন রাত থেকেও। গত কয়েকদিন ধরে সেই দৃশ্য বদলাতে শুরু করেছে। এখন 20 থেকে 30 মিনিটের অপেক্ষায় তেল সংগ্রহ করতে পারছেন মোটরবাইক চালকরা। এখন আগের থেকে সিরিয়ালটা কিছুটা কম হয়েছে এবং আমরা তেল এখন পাচ্ছি পর্যাপ্ত পরিমাণ। আজকে আমার বেশি লাগেনি, 20 মিনিট 22 মিনিট এরকম লাগছে। এতদিন অনেক ভোগান্তি ছিলাম এবং অনেক লম্বা সময়ের তেল পাইনি বা পাইছি কিন্তু কম। অনেক বাইকার অনেক রিজার্ভ করতো, এখন তারাও
যে রিজার্ভ করতেছে ওগুলা চালাইতেছে, এখন লাইনে আসতেছে না, ওই জন্য ধারণা কিছু কমছে লাইন। তবে প্রাইভেট কারে তেল নিতে চালকদের অপেক্ষা করতে হচ্ছে পাম্প ভেদে 1 থেকে 2 ঘন্টা। বর্তমান তেলের সংকটটা অনেকটাই কমে আসছে, এখন ধীরে ধীরে আস্তে আস্তে তেল পাওয়া যাচ্ছে, লম্বা সিরিয়াল থাকে না, রাস্তায় জ্যাম থাকে না। আজকে আমি সিরিয়াল দিয়েছি 9:30, এখনই পাইলাম। কয়েকদিন আগে খুব চাপ ছিল, তার থেকে একটু চাপ কমছে, আগের থেকে একটু কম। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে পাম্প প্রতি তেলের বরাদ্দ বেড়ে যাওয়ায় সুফল পেতে শুরু করেছেন গ্রাহকরা। মানে এখন তেলও বেশি পাইতেছি, গাড়ি চাপও কম, গাড়ি চাপ থাকে না, রাত্রে গাড়ি আয় না, দিনে কিছু যা গাড়ি আয়, যেমন আগে 13.5, এখন 18 পাই, 18,000 লিটার। এদিকে ডিপো থেকে রাজধানীর কয়েকটি পাম্পে সময় মতো তেল না পৌঁছানোয় বিক্রি বন্ধ থাকতেও দেখা গেছে। এভাবে সরবরাহ বিঘ্নিত হলে তার বিরূপ প্রভাবের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। আগামী সপ্তাহে দেশে বিদ্যুতের লোডশেডিং অর্ধেকে কমে যাবে জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। রাজধানীতে ৪র্থ চায়না বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি শীর্ষক ফোরামে তিনি একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে বিপর্যয় তৈরি করে গেছে, এই সরকারকে তার খেসারত টানতে হবে। বিদ্যুৎ সংকট সমাধানে সরকার সোলার উৎপাদিত বিদ্যুৎকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আগামী 5 বছরে এর থেকে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের। সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি উদ্যোক্তাদের উৎসাহিত করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকেও তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে জানান বিদ্যুৎ মন্ত্রী। আশা করি যে আগামী সপ্তাহের মধ্যে বিদ্যুতের অবস্থা কিছুটা ইমপ্রুভ করবেন। কিছু কিছু প্রাইভেট পাওয়ার জেনারেটর যারা আছে তারা আপনার পাওয়ার দেওয়া শুরু করবে। তাতে আশা করি যে আমার এখন তো প্রায় 1200 বা 1500 মেগাওয়াট আমাকে লোডশেডিং দিতে হচ্ছে, তখন আমি হয়তো 800-900-র মধ্যে নিয়ে আসতে পারবো। লোডশেডিং থাকবে, বাট মানে আপনার একটু আরাম হবে। হামে দেশের বিভিন্ন জায়গায় আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। রাজধানীতে প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা। পরিস্থিতি বিবেচনায় অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে হামের প্রকোপ মোকাবেলায় বিভিন্ন স্কুলে এবং এলাকা ভিত্তিক ওয়ার্ডে ওয়ার্ডে টিকাদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রিপোর্ট করছেন মুবাশির আহমেদ। হামের প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 5 বছরের কম বয়সী মোট 1,78,40,536 জন শিশুকে টিকা দেওয়া হচ্ছে। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল 8টা থেকে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে টিকা নিচ্ছে শিশুরা। হামের টিকা ওর আগের 2টা দেওয়া ছিল ডোজ, তাও আমরা বুস্টার হিসেবে এই টিকাটা দিলাম আর কি। বেশিক্ষণ লাগেনি, হাম রুবেলার টিকাটাই দিয়েছি বুস্টারটা। এই বাচ্চার জন্য এটা ফার্স্ট, আর বড় বাচ্চা তো হাম রুবেলা তো দেওয়াই হয়েছে, এখন এটা আবার দিলাম। রেগুলার টিকাদান কর্মসূচি প্রতিদিন হয়। এখানে আমাদের হচ্ছে টার্গেট ছিল বাচ্চাদের 2,645 জন, কিন্তু আমরা দিয়েছি 3,665 জনকে। আমাদের হচ্ছে টার্গেটের বেশি হয়েছে বাচ্চা। এদিকে হাম উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি করা হচ্ছে শিশুদের। আক্রান্ত হয়ে মারাও যাচ্ছেন কেউ কেউ। টিকাদান কর্মসূচির পাশাপাশি বাড়তি রোগী নিয়ন্ত্রণে অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরীর। জরুরি অবস্থায় ক্যাম্প হাসপাতাল অর্থাৎ অস্থায়ী ফিল্ড হাসপাতাল এগুলো করার উদ্যোগ নিতে হয়। আমি বর্তমান সরকারের প্রতি অনুরোধ রাখবো তারা যেন এই জাতীয় প্রস্তুতি রাখে। যদি রোগীর সংখ্যা আরও বাড়ে তাহলে করোনার সময় যেমন করা হয়েছিল তেমনি ঢাকাসহ বড় জায়গাগুলিতে কিছু ফিল্ড হাসপাতাল বা ক্যাম্প হাসপাতাল করার জন্য যেন প্রস্তুতি রাখা হয়। হামের পাশাপাশি অন্যান্য টিকাদান কার্যক্রমও নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। মুবাশির আহমেদ, বাংলাভিশন, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল 16ই ডিসেম্বর উদ্বোধনের ডেডলাইন ধরে জোরালো প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং পরিচালনায় বিমানের সঙ্গে জাপানের পছন্দমতো বিদেশি প্রতিষ্ঠানকে যুক্ত করা হচ্ছে। এদিকে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় সব বিমানবন্দরে উচ্চমাত্রার সতর্কতা জারির তথ্য দেন তিনি। জিয়াউল হক সবুজের রিপোর্ট। নির্মাণ কাজ শতভাগ শেষ হওয়ার আগেই 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল উদ্বোধন করেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার 2.5 বছর পরও চালু হয়নি 3rd টার্মিনাল।
জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি নেওয়া হয় এখনও আটকে আছে প্রায় 22,000 কোটি টাকার মেগা প্রকল্প। তবে এ বিষয়ে চুক্তির খুব কাছেই রয়েছেন বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান। নেগোসিয়েশনটা এখনো শেষ হয়নি, কিছু কিছু ব্যাপারে আমরা বেশ কাছাকাছি চলে আসছে, বাট কিছু কিছু ব্যাপারে আমাদের এখন একটু চ্যালেঞ্জ আছে। ধারণা করতে পারেন যে চুক্তি হওয়ার পর 6 মান্থ টু 1 ইয়ারের ভিতরে মোটামুটি আমি আশা করবো যে আমি ফুল ফ্লেজড অপারেশন যেতে পারবো হয়তো। এভিয়েশন খাতের সাংবাদিকদের সংগঠন এটিজেবির সদস্যদের সাথে মতবিনিময়ে চেয়ারম্যান জানান, থার্ড টার্মিনাল পুরোদমে চালু হওয়ার আগেই আগামী বছরের জুনেই পরিশোধ করতে হবে প্রথম কিস্তির প্রায় 1,000 কোটি টাকা। সেই সঙ্গে জাপানি কনসোর্টিয়ামের শর্ত মেনে বিমানের পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠানও পাবে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব। ইন অ্যাডিশন টু বিমান যদি দরকার হয় আরেকজন গ্রাউন্ড হ্যান্ডলার আসবেন, বাট সেই পজিশন থেকে আমরা এখন একটু অন্য পজিশনে এসেছি। মিনিং টু সে দ্যাট প্রথম দিন থেকে বিমানের সাথে একজন গ্রাউন্ড হ্যান্ডলার বিমানের সাথে একজন থাকবেন, এইটা আর কি। মিনিং টু সে দ্যাট মোর কম্পিটিটিভ, মোর লুক্রেটিভ, মোর প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন, সেগুলো চিন্তা করে সেই লাইনে আমরা আগাচ্ছি। জঙ্গি হামলার শঙ্কায় গুরুত্বপূর্ণ স্থাপনার অংশ হিসেবে দেশের সকল বিমানবন্দরেও উচ্চমাত্রার সতর্কতা জারির তথ্য দেন তিনি। পুলিশ সদর দপ্তর থেকে সেটা করেছে, আমি সেটা বলবো না, বাট ওইটা পাওয়ার পর অ্যান্ড সাবসিকুয়েন্টলি আমরা যেটা করেছি, আমাদের যেহেতু এটা একটা কেপিআই, যতগুলো এয়ারপোর্ট আছে 8টা, অল 8টা এয়ারপোর্টে আমরা বলেছি যে প্রত্যেক এয়ারপোর্ট ম্যানেজার অথবা এক্সিকিউটিভ ডাইরেক্টর যারা আছে, ডাইরেক্টর যারা আছে, ওনাদের বলা হয়েছে যে আপনাদের সিকিউরিটির মেকানিজমটা আছে সেটা একটু স্ট্রেনথেন করেন। থার্ড টার্মিনালের কাজের মান ও খরচ বেশি হওয়া নিয়ে বড় কোনো প্রশ্ন নেই বলে দাবি করেন সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে এবার জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিশ্রুতি দিয়েছেন ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সবকিছুই করবে রাশিয়া। বুধবার রাশিয়ায় সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। আগের চেয়ে শক্তিশালী অবস্থানে থাকা ইরানও এবার হরমুজ প্রণালী আবারও খুলে দিতে যুক্তরাষ্ট্রকে নতুন করে শর্ত দিয়েছে। এর আগে তেহরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়লেও এখনও সংকট কাটেনি। আলোচনা পর্যালোচনার মধ্যেই উভয় পক্ষ একে অপরকে হামলা পাল্টা হামলার হুমকি অব্যাহত রেখেছে। এতেই প্রশ্ন উঠেছে, আলোচনার সমাধান না হলে আবারও কি সংঘাতে জড়াবে তেহরান ওয়াশিংটন? শান্তি চুক্তিতে একটি সমাধান খুঁজতে ইরানের প্রতিনিধিরা কখনো পাকিস্তান আবার কখনো রাশিয়া সফরে ব্যস্ত। 48 ঘন্টার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির 2 বার পাকিস্তান সফরের ঘটনাও ঘটছে একটিমাত্র সমাধানের আশায়। ফোনালাপ ও সরাসরি বৈঠকে হচ্ছে না কোনো সুরাহা। এ পরিস্থিতিতে তেহরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে দরজা খোলা আছে, ইরানের প্রতিনিধিরা চাইলে সরাসরি ওয়াশিংটনে যেতে পারে অথবা ফোন কলের মাধ্যমে আলোচনা চালাতে পারে। এর মধ্যেই হরমুজ প্রণালী আবারও চালু এবং যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিয়েছে ইরান। তবে ওই শর্তগুলোর মধ্যে পরমাণু নিয়ে আলোচনার বিষয়টি স্থগিত রেখেছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্য অনুযায়ী পরমাণু নিয়ে আপাতত আলোচনা চায় না ইরান। তবে কি শর্তে হরমুজ প্রণালী আবার চালু করবে এবং যুদ্ধ শেষ হতে পারে তার বিস্তারিত উল্লেখ করেনি মার্কিন সংবাদ মাধ্যমটি। এদিকে যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ লেবাননে আবারও বোমা হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার হত্যা করেছে অন্তত 14 লেবানিজ নাগরিককে। আত্মরক্ষার কথা জানিয়ে পাল্টা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে লেবাননের হিজবুল্লাহ বাহিনী। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। শহীদ আরাফাত, বাংলাভিশন, নিউজ ডেস্ক। সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী জিবা আমিনা খানের মনোনয়নের বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেয় তার মনোনয়ন বৈধ থাকছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি গ্রহণ করে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে
5 নির্বাচন কমিশনার নিয়ে গঠিত আপিল কর্তৃপক্ষ। জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব হলফনামায় সম্পদের তথ্য গোপন, একাধিক ফৌজদারি ও দেওয়ানি মামলায় অভিযোগ করা হয়েছে। শুনানিতে জেবা আমিনা খানের বিরুদ্ধে করা আপিলের অভিযোগকারী প্রার্থী না হওয়ায় আবেদন খারিজ করে দেয় কমিশন। আর সরকারি চাকরি থেকে পদত্যাগের পর 3 বছর পার না হওয়ায় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করে দেয় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখে আপিল কর্তৃপক্ষ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জানিয়েছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও অপতথ্যের হাত থেকে দেশকে সুরক্ষার বিষয়ে কাজ করছে সরকার। সকালে তথ্যমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। তিনি বলেন, ভুল তথ্য ও অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, মিডিয়া কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের সাথে, যেখানে পলিসি সাপোর্ট থেকে শুরু করে অন্যান্য সহায়তা দেওয়া হবে তাদের। তথ্যমন্ত্রী জানান, একই সাথে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্ব দিয়ে কাজ করবে সরকার। আমরা এখন একটা চ্যালেঞ্জ মিডিয়া সিচুয়েশনের মধ্যে আছে সারা পৃথিবী, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এরকম একটা প্রযুক্তিগতভাবে উন্নত একটা দেশ এই নতুন ইকোসিস্টেমকে তারা কিভাবে ম্যানেজ করে এ ব্যাপারে আমরা পারস্পরিকভাবে আমাদের কিভাবে সহযোগিতা বিনিময় করতে পারি, এটাই ছিল মূলত আলোচনার বিষয়। তারা বেশ আন্তরিকতার সঙ্গে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিশন ফর মিডিয়া কীভাবে কাজ করে, এবং আমাদেরকে তারা এখানে একটা মিডিয়া কমিশন গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের সরকার ঘোষণা করেছি আমরা, সেই কাজটা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা আমাদেরকে নৈতিক সহযোগিতা করবেন। মিথ্যে মামলা দেওয়ার সংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, নিপীড়িত মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার রাজধানী বনানীতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। লিগ্যাল এইড সেবা থেকে কেউ বঞ্চিত হলে আইন মন্ত্রণালয়কে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি জানান, আদালতে যাবার আগে যে কোনো সমস্যা সমাধানে লিগ্যাল এইডের মাধ্যমে নিজেদের মধ্যে মীমাংসা করার চেষ্টা করা দরকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে আরও 9টি স্থানে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের কার্যক্রম শুরু করা হবে। এ সকল ক্যাম্পের মধ্য দিয়ে লিগ্যাল এইডের প্যানেলভুক্ত আইনজীবীরা বিনামূল্যে পরামর্শ দেবেন। এটি সরকারের অন্যতম একটি সফল উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে এখন থেকে আর কাউকে চিন্তা করতে হবে না যে আমি যদি বিপদে পড়ি, আমি যদি অন্যায়ের শিকার হই, আমাকে কেউ যদি অন্যায়ভাবে মামলায় আসামি করে, আমাকে যদি কেউ অন্যায়ভাবে অত্যাচার করে, তার বিরুদ্ধে যদি আমার আইনগত ব্যবস্থা নিতে হয়, তাহলে ভয় পাইতে হবে না যে আমি টাকা কোথায় পাব। তাদের জন্য টাকা দেবে সরকার, তাদের পাশে থাকবেন সরকার। সরকারের একটি রাজনৈতিক এবং নীতিগত এটা অঙ্গীকার। বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে প্রতিপক্ষ দল চায় নারীদের ঘরে আবদ্ধ করে রাখতে, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের সবচেয়ে উদারতম জাতীয়তাবাদের রাজনীতির সূচনা করেছিলেন জিয়াউর রহমান। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয়ে উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভায় এসব মন্তব্য করেন তারা। সভায় বক্তারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থানের নানা দিক তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেন, ছাত্রদল নিজ পরিচয়ে রাজনীতি করলেও বিপরীত পক্ষের রাজনৈতিক পরিচয় এখনও অজানা। বাকস্বাধীনতার নামে অশ্লীলতা ও প্রোপাগান্ডা ছড়ানোর সমালোচনাও করেন তিনি। আজকের বাংলাদেশের সংস্কার নিয়ে যা কিছু আলোচিত বিষয়, তার প্রায় প্রতিটা সংস্কারই কিন্তু শুরু হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আলোচিত যে 19 দফা, তারপর ভিশন 2030, তারপর 27 দফা, তারপর 31 দফা, তার উপর ভিত্তি করে অনেকে দেখি প্রায় বলেন বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে। এই ইতিহাস হয়তো তারা জানে না, সবার আগে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা 2016 সালের ভিশন 2030-তে বিএনপি বলেছিল। এই দেশপ্রেমের কারণেই তিনি একজন মহান জাতীয়তাবাদী, আর মহান জাতীয়তাবাদী হওয়ার কারণেই তার শত্রুপক্ষ বেড়ে গেল। কারণ দেখা যাচ্ছে যে তার আগের যে সময়কাল রেজিম যেটাই বলি, তখন যারা ক্ষমতায় ছিলেন তারা যা যা করতে চেয়েছেন তিনি সেগুলোর বিপরীত করেছেন।
মানহানি মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য এবং ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছে উচ্চ আদালত। মানহানি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করে। সকালে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন আমির হামজা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে। যে সিরাজগঞ্জের একটি আদালত একটি ওয়ারেন্ট জারি করেছিল, বর্তমান সরকারের একজন মাননীয় মন্ত্রী ওনার ব্যাপারে একটা মন্তব্য করেছেন এবং তার পক্ষে সিরাজগঞ্জ বারের একজন আইনজীবী একটি মামলা করেছেন পেনাল কোডের ৩টি সেকশন দিয়ে। তো তার প্রেক্ষিতেই আজকে আগাম জামিন নেওয়ার জন্য আমরা এসেছিলাম। আদালত শুনানি করেছেন, করে আমাদেরকে আগাম জামিন দিয়েছেন ৮ সপ্তাহ অথবা টিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল, অথবা মামলা শেষ হওয়া পর্যন্ত। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মধ্য দিয়ে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী অবিসংবাদিত নেতা শেরে বাংলা একে ফজলুল হককে স্মরণ করল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকালে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যথাযোগ্য মর্যাদায় এই মহান নেতার স্মৃতিচিহ্ন রক্ষা করবে বিএনপি। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। শিক্ষা বিস্তার, কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে অসামান্য ভূমিকা রেখেছিলেন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক। মহান এই নেতার ৬৪তম মৃত্যুবার্ষিকী ছিল সোমবার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এই নেতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ২ সিনিয়র নেতা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, মহান এই নেতার অবদান আরও বেশি আলোচনা করতে হবে, তার স্মৃতিচিহ্নও রক্ষা করা হবে। তার স্মৃতিগুলি সব বিনষ্ট করে ফেলা হয়েছে। একটু আগে তার পরিবারের সদস্যরা বলছিলেন যে চাখারে তার যে গেট ছিল শেরে বাংলা তোরণ, সেটা ভেঙে ফেলে অন্য নাম দেওয়া হয়েছে সেখানে। এটা রাজনৈতিক আচরণ নয়, কিন্তু করা হয়েছে। বহু কিছুই নষ্ট করে ফেলা হয়েছে। আমরা আশা করব যে আমাদের দলের যে সরকার, সে সরকারের পক্ষ থেকে এই বিষয়গুলি দেখা হবে। শেরে বাংলা একে ফজলুল হকের পরিবারের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। যে শেরে বাংলাকে ফজলুল হককে তেমনভাবে কিন্তু স্মরণ করা হচ্ছে না, তার স্মৃতিটা কিন্তু একদম বাংলার মাটির থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। যদিও আমি বিশ্বাস করি বাংলার মাটি কখনোই তাকে ভুলবে না, কিন্তু আমি এই সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব যাতে শেরে বাংলাকে স্মরণ করে সামনে এগিয়ে যায় ইনশাল্লাহ। সমাধি প্রাঙ্গণে আলোচনা সভার ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একে ফজলুল হকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আইন করে মিথ্যে প্রপাগান্ডা কিংবা অসত্য ন্যারেটিভ বন্ধ করা যাবে না বলে মনে করেন বিশিষ্টজনেরা। আইন করে বন্ধ করতে গেলে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ হবে বলে উল্লেখ করেছেন তারা। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ফলস ন্যারেটিভ নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বলেন, মিথ্যে ন্যারেটিভকে সত্য দিয়ে মোকাবেলা করতে হবে, এজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্টজনেরা। মিথ্যে ন্যারেটিভ এবং প্রপাগান্ডা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে বলে মনে করেন তারা। এগুলো শুধু সরকারের বিরুদ্ধে নয়, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে বলে মনে করছেন তারা। মিথ্যে তথ্যকে মোকাবেলা করতে সঠিক তথ্য সময় মতো প্রকাশ করার উপর জোর দিয়েছেন বক্তারা। এজন্য গোয়েন্দা বিভাগকে আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। মিথ্যে প্রপাগান্ডার বিরুদ্ধে যাতে ঐক্য সংহতি গড়ে তোলার কথাও জানিয়েছেন আয়োজকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী সভাপতিত্বে সেমিনারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ সহ অন্যরা বক্তব্য রাখেন। নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের ১২ বছর আজ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মামলাটি নিষ্পত্তির অপেক্ষায় প্রায় ৯ বছর ধরে ঝুলে আছে। হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১২ বছর ধরে বিচার কাজ শেষ না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা।
মামলাটি দ্রুত নিষ্পত্তি সহ খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি পরিবারের। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টির তথ্য ও ভিডিওতে রয়েছে বিস্তারিত। 2014 সালের 27 এপ্রিল আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডের লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম লিটন, গাড়ি চালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ি চালক মোহাম্মদ ইব্রাহিম, এই 7 জনকে। অপহরণের 3 দিন পর 30 এপ্রিল শীতলক্ষ্যা নদীর শান্তির চরে তাদের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল আলাদা 2টি মামলা করেন। ঘটনার 33 মাস পর 2017 সালের 16 জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালত 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাব 11-র চাকরিচ্যুত 3 কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লেফটেন্যান্ট কমান্ডার MM রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড ও অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়। রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে 2018 সালের 22 আগস্ট হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখে 11 জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেন। দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে ঝুলে আছে মামলাটির বিচার কাজ। হাইকোর্ট পর্যন্ত আমরা এটা রায় পেয়েছি। যেভাবে হাইকোর্ট শেষ হচ্ছে, আপিল বিভাগও এবার শেষ করবে খুব দ্রুতভাবে। কিন্তু প্রতি বছরই আমাদেরকে আশ্বাস দিচ্ছে খুব দ্রুত হচ্ছে, কিন্তু এভাবে করতে করতে আজ 12 বছর শেষ। তারা চাইলে এই হত্যাকাণ্ডের বিচারটা খুব দ্রুতই বাস্তবায়ন করতে পারে, এই হত্যাকাণ্ডের বিচারটা দ্রুত রায়টা কার্যকর করতে পারে, যেই রায়টা হাইকোর্ট থেকে আমরা পেয়েছিলাম। নিহতদের স্বজনরা আর আইনজীবী আশা করছেন আপিল বিভাগে মামলাটি দ্রুত নিষ্পত্তি সহ রায় কার্যকর হবে। প্রধানমন্ত্রী আছেন যে তারেক রহমান, উনি যাতে আমাদের একটাই দাবি, ওনার মার ওয়াদাটা রাখে, আর যে 7 জনের ধ্বংস করছে, 7টা পরিবার ধ্বংস করছে, যাতে উনি আমাদের প্রতি একটু দৃষ্টি দেয়, আমাদের এই রায়টার প্রতি যাতে উনি দৃষ্টি দেয় এবং মামলাটার প্রতি। আমরা কিন্তু সুবিচার ইনশাল্লাহ পেয়েছি। এখন বাস্তবায়নটা হলো আমাদের প্রত্যাশা, নিহতর পরিবারদের প্রত্যাশা। সারা বাংলাদেশের মানুষ চায় যে এই হত্যাকাণ্ডটার দ্রুত একটা রায় কার্যকর হোক। মামলাটি উচ্চ আদালতে দ্রুত নিষ্পত্তির পাশাপাশি খুনিদের রায় কার্যকর হলে নারায়ণগঞ্জ কলঙ্কমুক্ত হবে, এমনটাই মনে করেন সুশীল সমাজ ও স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ছিনতাইকারীদের হাতে খুন হয়েছেন কুমিল্লা কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। এ ঘটনায় 5 জনকে গ্রেফতার করেছে র্যাব 11-এর আভিযানিক দল। দুপুরে রাজধানী কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন রাহাত হোসেন জুয়েল, সোহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন এবং হৃদয়। র্যাব জানিয়েছে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে পদুয়ার বাজারে নামার কথা থাকলেও বাস তাকে পরে স্টেশনে নামিয়ে দেয়। সে সময় শেয়ারিংয়ে ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশায় করে তিনি পদুয়ার বাজারে যাবার চেষ্টা করেন, কিন্তু ছিনতাইকারীরা অবস্থান করছিল সিএনজি অটোরিকশাতেই। সিএনজি ওঠার পর ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি শুরু হয়। এ সময় বুলেট বৈরাগীর মাথায় আঘাত করে তারা। পরে মূল্যবান সামগ্রীগুলো ছিনিয়ে নিয়ে বুলেটকে সিএনজি থেকে ফেলে দেওয়া হয়। এ সময় মাথায় গুরুতর আঘাত পান বুলেট বৈরাগী, এতে তার মৃত্যু হয়। হত্যায় জড়িত 5 ছিনতাইকারীকে গ্রেফতার সহ সিএনজি অটোরিকশা জব্দ করেছে র্যাব। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। গত শনিবার কুমিল্লায় সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপরাধ জগৎটা আসলে, এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য পেয়েছি, তারা এই অপরাধটি, ঘৃণ্য জঘন্য অপরাধটি সংগঠিত করার আগ মুহূর্তেও আরও অপরাধে তারা সংশ্লিষ্ট ছিল। সেখান থেকে তারা পালিয়ে এসে এই অপরাধগুলো সংগঠিত করেছে। অর্থাৎ বিষয়টি যে পূর্ব পরিকল্পিত এমনটি না। তাই তারা হয়তো ওত পেতে ছিল ওই স্থানে, যখন ভিকটিমকে ওইখানে গাড়ি থেকে নামতে দেখে তখন তারা এই প্ল্যানটি করে যে ভিকটিমকে তারা তাদের সিএনজিতে যাত্রী হিসেবে নেবে এবং পথিমধ্যে তারা এরকম একটি অপরাধ সংগঠিত করবে।
জামালপুরে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু হয়েছে মা ও 2 মেয়ের। বজ্রপাতে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে 2 জন এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। জামালপুরের মেলান্দাহের নয়নগরের পূর্বকান্দি গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মৃতরা হচ্ছে পূর্ব দাগি গ্রামের মৃত গনি মণ্ডলের স্ত্রী খুকি বেগম, তার 2 মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার। ফায়ার সার্ভিস জানায় ঝড়ের সময় ঘরের উপর গাছ পড়লে ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়। এছাড়াও পৌর শহর সহ জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, আধাপাকা ধান, ভুট্টা সহ বিভিন্ন ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এদিকে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জের আলাদা জায়গায় বজ্রপাতে 1 গৃহবধূ ও 1 কৃষকের মৃত্যু হয়েছে। তারা হলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের রাশেদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার এবং কোষারানীগঞ্জের কোষারডঙ্গিপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী। কালবৈশাখী ঝড়ে গাইবান্ধায় ঘরবাড়ি সহ ধান, ভুট্টা এবং চলতি মৌসুমের বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনিন্দ্র সমাজ গড়তে আমাদের ইনসাফের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে হয় সাংস্কৃতিক আয়োজন। অনুষ্ঠানে উপমহাদেশের বিশিষ্ট এই আইনজ্ঞ এবং চিন্তাবিদের স্মরণে বাসব পুরস্কার 2026 প্রদান করা হয়েছে। বিশ্ব সাহিত্য মিলনায়তনে হয় আয়োজন। বাসবের চেয়ারম্যান এবং 90 দশকের অন্যতম কবি রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। স্মৃতিচারণ করেন সাবেক তথ্য সচিব, বাসবের প্রধান উপদেষ্টা সৈয়দ মারগুব মোর্শেদ। প্রধান আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ ইউসুফ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রইস উদ্দিন সহ দেশ বরেণ্য সংস্কৃতি ব্যক্তিত্বরা। আলোচনা শেষে বিভিন্ন বিষয়ের উপর কয়েকজন গুণী ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় বাসব পুরস্কার 2026। এনসি মার্কেটিং লিমিটেডের এনকেআর ব্র্যান্ডের বার্ষিক সেলস ও মার্কেটিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ভিয়েতনাম ভিত্তিক নিউট্রিকেয়ার নিউট্রিশনিস্ট জেএসসির প্রতিষ্ঠাতা এবং ডিরেক্টর জেনারেল ডক্টর নগুয়েন ডুকমিন। সম্মেলনে উপস্থিত ছিলেন এনসি মার্কেটিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, ফাইন্যান্স ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকরা। সারা বাংলাদেশ থেকে আসা সেলস এবং মার্কেটিং বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও সম্মেলনে অংশ নেন। আয়োজনে কোম্পানির সার্বিক বিক্রয় কার্যক্রমের পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ এবং বাজার সম্প্রসারণ কৌশল নিয়েও আলোচনা হয়। এনসি মার্কেটিং লিমিটেডের ব্র্যান্ড এনকেআর এর মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন বেবি ফুড বাজারজাত করে আসছে, যা দেশের শিশুদের পুষ্টির চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কনফারেন্সের সেলসে বিশেষ অবদান রাখায় বিক্রয় প্রতিনিধিদের ক্রেস্ট এবং সার্টিফিকেটও দেওয়া হয়। পরে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ট্যাম্পা বে এলাকার জলপথে বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ পাওয়া গেছে। কয়েকদিন ধরে সেখানে নিখোঁজ ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার এই ডক্টরাল শিক্ষার্থীর মরদেহের সন্ধানে তল্লাশি চালাচ্ছিল কর্তৃপক্ষ। রবিবার স্থানীয় সময় গভীর রাতে ফ্লোরিডার পুলিশ মরদেহ পাবার তথ্যটি নিশ্চিত করে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টি থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। হেলসবরো এবং পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় থেকে যৌথ অভিযান চালিয়ে ইন্টারস্টেট 275 এবং 4 নম্বর স্ট্রিট নর্থ সংলগ্ন এলাকার জলাশয় থেকে এই দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গেল শুক্রবার অপর শিক্ষার্থী লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যায় অভিযুক্ত হিশাম আবু গারবেকে গ্রেফতার করা হলেও হত্যার কারণ সম্পর্কে এখনও সুনির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে যশোরে পিতা জিয়াউর রহমানের স্মৃতিবাহী খালের পুনর্খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেওয়ার হুঁশিয়ারি। কমছে জ্বালানি তেলের ভোগান্তি, বাড়ছে সরবরাহ। আগামী সপ্তাহে বিদ্যুতের লোডশেডিং অর্ধেক কমে যাবে, আশ্বাস মন্ত্রীর। হামের ব্যাপকতা বাড়ছে, মোকাবেলায় চলছে টিকাদান। অস্থায়ী ক্যাম্প হাসপাতাল তৈরির পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জোরালোভাবে ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা রুশ প্রেসিডেন্টের। তেহরান চাইলে আলোচনার জন্য যোগাযোগে রাজি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।